বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতিতে থাকা শিক্ষানবিশ চিকিৎসকরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দুপুরে ইন্টার্ন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বৈঠক শেষে বগুড়ার 4 শিক্ষানবিশ চিকিৎসকের শাস্তি প্রত্যাহার করা হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী জানান, 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তির বিষয়ে কোনো আদেশ জারি করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো আদেশ জারি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকরা কাজে যোগ দেওয়ায় স্বস্তি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজনকে মারধরের অভিযোগে বগুড়ার মেডিকেল কলেজের 4 চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। বাদল, আমরা জানতে পেরেছি যে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা এখনো কর্মবিরতিতে রয়েছেন। তো এ ব্যাপারে শেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। জি মিম, আপনি যেমন জানেন সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট চলছে। আমরা এই ধর্মঘট প্রত্যাহারের কিছুক্ষণ পরপরই এখানকার শিক্ষানবিশ যিনি আছেন ডাক্তার ফারহান, তাদের সভাপতি, তিনি ফোনে আমাদেরকে জানান যে তারা আগামীকাল সকাল 8টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চালাবেন এবং তারা এই পর্যন্ত কোনো ঢাকা থেকে নির্দেশ পান নাই, যার ফলে ওনারা বাকিটা বলতে পারতেছে না। এটা জানান। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা সকাল থেকে মেডিকেলে দেখেছি যে কোন ইন্টার্ন চিকিৎসক এখানে তারা যোগ দেননি এবং রীতিমতো তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর কি। এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রংপুর মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। চলে যাচ্ছি পরের সংবাদে। মায়ের দুধের বিকল্প নেই, এমন স্লোগানে দেশব্যাপী নানা ক্যাম্পেইন চললেও কাঙ্ক্ষিত সফলতা আসছে না, বরং বছর বছর শিশুদের ক্ষেত্রে এই হার কমছে। বিশেষ করে শহরাঞ্চল ও কর্মজীবী মায়েদের ক্ষেত্রে তার রীতিমতো আশঙ্কাজনক। এজন্য চিকিৎসকদের সততার সঙ্গে পরামর্শ দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। শিশু খাদ্য নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। শিশুর জন্মের পর কমপক্ষে 6 মাস পর্যন্ত একমাত্র খাবার মায়ের দুধ, যার কোনো বিকল্প নেই। প্রকৃতির এই নির্ধারণ সময় সময় নানা গবেষণায় প্রমাণিত। গবেষণায় এও দেখা গেছে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়ালে 31% নবজাতকের মৃত্যু রোধ করা যায়। কিন্তু 90 দশক থেকে দেশে বাণিজ্যিকভাবে নানা ব্র্যান্ডের গুঁড়া দুধ বা শিশু খাদ্য আমদানি শুরু হয়। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই সময় থেকে অনেক মা এগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের গবেষণা বলছে 2011 সালে বাংলাদেশি শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর হার ছিল 64%, যা কমে এখন হয়েছে 55%। শহর অঞ্চলে এই সংখ্যা দিনে দিনে কমছে, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী শিশু স্বাস্থ্য সুরক্ষায় এই হার হওয়া উচিত 90%। তবে বিষয়টি নিয়ে নানা মত আছে শহুরে মায়েদের। বুকের দুধে খাওয়াইছি, পাশাপাশি আমার বুকে সমস্যা হয়েছে, তখন ল্যাকটোজেন খাইছিল কয়েক মাস। শহরে বিশেষ করে মেয়েরা তো বেশিরভাগ অনেক সার্ভিস করছে, তারা জব করছে, বিশেষ করে ব্যস্ততার কারণে বাচ্চাকে হয়তো ব্রেস্ট ফিডিং এর জন্য তারা ওভাবে মুভমেন্ট করতে পারছে না। হয়তো তার ফিটনেস বা এসবের জন্য হয়তো তারা এসব বেবিকে অ্যাভয়েড করতে চায় ব্রেস্ট ফিডিংটা, কিন্তু এটা তো আসলে বাচ্চার জন্য ক্ষতিকর। কেউ কেউ আবার অভিযোগ করলেন চিকিৎসকদের কথায় তারা বাচ্চাকে গুঁড়ো দুধ দিতে বাধ্য হচ্ছেন। বুকের দুধ হয় না, সুজি দিয়ে ল্যাকটোজেন খাওয়াই। এদিকে ডাক্তারের কাছে কারো কাছে বলি না, আমাদের ওদিকে ডাক্তার আছে জিগে খাওয়াইছি। প্রায় 2-3 মাসের মতো ল্যাকটোজেন খাওয়াইছিলাম, পরে এখন আবার এটা বাদ দিয়ে দিছি, কারণ 600 টাকার মতো লাগে একটা দুধের প্যাকেট, আর বেশি দিন যায় না। ফ্রেশ দুধটা দিলে হয়তো খেতে চায় না, সেটা যেন খায়, সেই জন্য একটু উৎসাহিত করার জন্য চকলেট হরলিক্স বা এরকম কিছু একটা
আমি সাপোর্ট করি। অনেক কর্মজীবী মা আবার এতে বাধ্যও হন। সরকারি অফিসে মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তা না হওয়ায় নির্ভর করতে হয় গুঁড়ো দুধের উপর। ওয়ার্কিং মা, আমি কাজ শুরু করেছি তো অফিস জয়েন করার পর থেকে বাচ্চা নিজে থেকেই আর নিতে চাইনি। 2টো বাচ্চাকে আমি বায়োমিল দিয়েছি। এখন আমি জানি না কতটুকু পুষ্টিগুণ আসলে ওরা পাচ্ছে, কিন্তু আমার তো আর কোনো অল্টারনেটিভ নেই। ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন বলছেন, অনেক শিক্ষিত মাই ভ্রান্ত ধারণায় সন্তানকে বুকের দুধ পান করান না। যে কোনো মা যার একটা বাচ্চা হয়, সে 2টে বাচ্চা খাওয়ানোর মতো যথেষ্ট দুধ তার বুকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ভগবান সেটা দিয়ে দেন। সুতরাং এই কথাটাই ধ্যান ধারণাগুলো দেখা যাচ্ছে তারা বেশিরভাগ প্রচার করছে যে যদি আপনি না পারেন, যদি আপনার না হয়, যদি আপনার বাচ্চা না হয়, এই যদিগুলোর উপরে ভিত্তি করে তারা সবার মানসিকভাবে দুর্বল করে দিতে চায়। যেভাবে আমাদের প্রচলনটা আরো বৃদ্ধি হওয়া দরকার, আমরা আশানুরূপভাবে বৃদ্ধি করতে পারছি না। আগে থেকে মা যেহেতু কর্মস্থলে যোগদান করবে, এই জন্য তার আগে থেকে চিন্তা থাকে যে আমি বাচ্চাকে তাহলে কি খাওয়াবো ওই সময়টা, তখনই সে কিন্তু বুকের দুধটা বাদ দিয়ে অন্য কিছুতে যাচ্ছে। এসব গুঁড়ো দুধ শিশুদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে রেজুলেশনে আছে 58.32 রেজুলেশন, এবং এছাড়া আরো 5টা রেজুলেশনে তারা বলেছে যে গুঁড়া দুধে এন্টারোব্যাক্টার এবং ক্রোনোব্যাক্টার সাকাজাকি থাকতে পারে, কোনো দুধই সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়। মায়ের দুধে ওই উপাদানগুলি ওরকম কম কম করে দেওয়া থাকে যাতে এটা ফিট করে। তো হঠাৎ যদি আপনি 3 গুণ 4 গুণ শক্তিশালী জিনিস বাচ্চার দেহের মধ্যে দেন, তাহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হবে। এমন সমস্যা সমাধানে মায়েদের পাশাপাশি প্রসূতি ও শিশু বিষয়ক চিকিৎসকদের সততার সঙ্গে পরামর্শ দেওয়ার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে 3 দিনের সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জাকার্তার উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। স্থানীয় সময় বিকেল 3টায় প্রধানমন্ত্রী জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে। দেশের 8 বিভাগের 14টি উপজেলা ও 4টি পৌরসভায় বিভিন্ন পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট নেওয়া হচ্ছে সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙাবালি, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর এবং কিশোরগঞ্জের হোসেনপুরে। ভাইস চেয়ারম্যান পদে নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া এবং বাগেরহাটের মোড়লগঞ্জে ভোট চলছে। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট দিচ্ছেন ভোটাররা। 4 পৌরসভার মধ্যে পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, টাঙ্গাইলের সখীপুর, রাজশাহীর আড়ানি এবং শেরপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ডে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। 8 দফা দাবিতে বাঙালি সংগঠনের ডাকে 3 পার্বত্য জেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। বান্দরবান জেলা সদরের সঙ্গে 6টি উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জেলা শহর থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো যানবাহন। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে শহরে পুলিশ সহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়িতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ আছে দোকানপাটও। হরতালের সমর্থনে কয়েক জায়গায় পিকেটিং হয়। শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল। এদিকে নির্বাচনের কারণে খাগড়াছড়ির গুইমারা উপজেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। মেহেরপুর কুষ্টিয়া সড়কের শুকুরকান্দিতে পিকনিকের 5টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাতে ডাকাত দল অস্ত্রের মুখে শিক্ষা সফরের বাস থামিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন সহ 5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দল রাস্তার উপর গাছ ফেলে গতিরোধ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
রাজধানীর হাজারীবাগ থেকে স্থানান্তর না হওয়া সব ট্যানারি বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট। দ্রুততম সময়ে ওইসব ট্যানারির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানিতে এই আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি করা এক আবেদনের শুনানিতে এই আদেশ দেওয়া হয়। আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী। যশোরে উদীচী সম্মেলনে বোমা হামলার 18 বছর পার হলেও শেষ হয়নি বিচার। পুলিশ 2টি মামলা করলেও রাজনৈতিক হস্তক্ষেপ আর সিআইডির প্রভাবিত চার্জশিটে 2006 সালে মামলা থেকে খালাস পায় আসামিরা। পরে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে বাদীপক্ষ। পুনরুজ্জীবিত হয় মামলাটি। বিচারের এই দীর্ঘ বিড়ম্বনায় ক্ষুব্ধ সংগঠনটির নেতারা। যশোর প্রতিনিধি বিএম ফারুকের তথ্যচিত্রে রকিব মানিকের রিপোর্ট। 1999 সালের 6 মার্চ রাতে যশোর টাউন হল মাঠে চলছিল উদীচীর জাতীয় সম্মেলন। হঠাৎই বোমার শব্দে চারিদিকে কান্না আর আহাজারি। রক্তে ভেসে যায় টাউন হল মাঠ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মানুষের রক্তাক্ত দেহ। নিহত হয় 10 জন, আহত হয় 250 শতাধিক উদীচী কর্মী। নৃশংস এ হত্যাকাণ্ডের 18 বছর পার হলেও বিচারের মুখোমুখি করা হয়নি মূল ঘাতকদের। বোমা হামলার কারণও উদ্ঘাটন হয়নি আজও। দফায় দফায় তদন্ত হলেও রাজনৈতিক প্রভাবে বিগত 4 দলীয় জোট সরকারের আমলে 2006 সালের 30 মে মামলার আসামিদের খালাস দেওয়া হয়। পরে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়। এই রক্তের অবশ্যই বিচার করতে হবে, অবশ্যই প্রকৃত অপরাধীদেরকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করে তাদের চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমার মা চায় যে এই তার ছেলে হত্যা বিচার দেখে যাবে, কিন্তু আমরা এখনো পাচ্ছি না। সরকারি কৌশলী জানিয়েছেন বিষয়টি উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। তবে শিগগিরই মামলাটির কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী তিনি। মামলাটি উচ্চ আদালতে যেহেতু বিচারাধীন আছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে, সে কারণে আমরা আশা করি যে এই মর্মান্তিক এবং নির্মম হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার জন্য অচিরেই উচ্চতর আদালত থেকে সিদ্ধান্ত আসবে। মামলার 23 আসামির মধ্যে 2 জন নিহত এবং 1 জন মৃত্যুবরণ করেছে। বাকিরা জামিনে রয়েছেন। মামলাটির সুষ্ঠু বিচার হবে এমনটাই দাবি যশোরবাসীর। রকিব মানিক, RTV। লালমনিরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা ছোট বড় মিলে 13টি নদী এখন ক্ষীণপ্রায়। বিশেষ করে তিস্তায় পানি না থাকায় বোরো চাষ নিয়ে বিপাকে কৃষকরা। দ্রুত নদী সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে উত্তরের জনপদে ভয়াবহ দুর্ভোগের আশঙ্কা এলাকাবাসীর। লালমনিরহাট থেকে স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। কারণে আমরা পানি দিতে পারছি না খেতে। আলু, গম এলে পানি না দিলে তো আমাদের সমস্যা হচ্ছে। মৌসুমের শুরুতে পানি শূন্য তিস্তা, তাই বোরো আবাদ নিয়ে চিন্তিত এই কৃষক। তার মতোই অবস্থা তিস্তা ঘিরে জীবিকা নির্বাহ করা এই অঞ্চলের হাজারো মানুষের। পানি শুকিয়ে জেগে উঠেছে তিস্তার তলদেশ। চরে চাষাবাদ হলো পানির অভাবে বোরো নিয়ে শঙ্কিত নদী পারের কৃষকরা। বাড়তি খরচে ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে হচ্ছে তাদের। এমন অবস্থার জন্য স্থানীয়রা দায়ী করছেন ভারতের পানি প্রত্যাহারকে। নদীতে ড্রেজিং না করাকেও দায়ী করেন তারা। আমাদের দরকার সব সময় যেন তিস্তা নদীতে পানি একই ধরনের থাকে। সারা বছরে যেন পানি পায় নদীতে, তাহলে সুন্দর আবাদ হতো। থই থই পানি ছিল, আমরা মাছ ধরছিলাম, গোসল করছিলাম, এখন পলিও পড়িয়ে ভরা হয়ে গেছে। এদিকে তিস্তাসহ লালমনিরহাটের 13টি নদীতে পানি না থাকায় বেকার হয়ে পড়েছেন মৎস্যজীবীরা। মাছ পাওয়া যায় না, সারাদিন থাকিয়ে 2-1টা মাছ পাওয়া যায়। এখন এই নদী শুকিয়ে গেছে, এখন এই নদীতে হাঁটি পার হওয়া যায়। নাব্যতা সংকটের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানালেন নদী খননে আপাতত কোনো উদ্যোগ নেই তাদের। এই মুহূর্তে কোনো খনন কাজের পরিকল্পনা নাই, তবে হচ্ছে যে সরকার থেকে কোনো পরিকল্পনা গ্রহণ করা হলে সেই মোতাবেক প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হবে। জীবন জীবিকা ও পরিবেশ রক্ষায় দ্রুত লালমনিরহাটের সবকটি নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। রাসেল আহমেদ, RTV।